বন্ধুরা, আজকের অ্যানিমিয়া রোগ সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ রক্ত অল্পতা। কারণ এই শীতকালে রক্ত অল্পতাজনিত কারণে যখন মানব দেহে রক্ত চলাচল কম করে তখন কিন্তু নানান প্রকৃতির সমস্যায় ভুগেন। বিশেষ করে যখন স্বাভাবিক তাপমাত্রা কম হয়ে যাচ্ছে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে শীতে কাঁপছেন বা শীত অনুভব করছেন, শীতকে প্রতিরোধ করতে পারছেন না, ঠান্ডাকে প্রতিরোধ করতে পারছেন না। এছাড়া এই যে রক্ত শরীরের মধ্যে কমজনিত কারণে যেখানে সেখানে রক্ত যখন চলাচল কম করছে সেখানে একটা ব্লক তৈরি হচ্ছে, খিল লাগা ব্যথা অনুভব করছেন, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, বিশেষ করে 40 বছরের ঊর্ধ্বগামী মানুষেরা। তাই আজকের রক্ত অল্পতাজনিত কারণে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ লক্ষণভিত্তিক আপনি সেবন করবেন, সেবন করে অবশ্যই করে সুস্থ হতে পারবেন। আজকের মূলত আমাদের এই যে শীতকালীন রক্ত অল্পতাজনিত কারণে যে সমস্ত কষ্ট পাচ্ছেন সেই কষ্টটাকে কিভাবে আপনারা লাঘব করবেন বা কোন ওষুধটাকে লক্ষণভিত্তিক সেবন করে আপনি সুস্থ হবেন, অবশ্যই করে সে নিয়েও চর্চা করব, সে নিয়েও আলোচনা করব। আসুন বন্ধুরা, এই শীতকালে অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে আমাদের এই যে রক্তকোষগুলো বা রক্তনালীগুলো মুখটা বন্ধ হয়ে যায়। অবশ্য করে কী করতে হবে, কয়েকদিন আগে যে ভিডিওগুলো আপলোড করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে একটু যদি উষ্ণতা প্রয়োগ করা যায়, একটু যদি হিট দেওয়া যায়, একটু যদি স্বাভাবিক গরম কাপড় টাপড় দিয়ে একটু ঢাকা রাখা যায় বা সেই জায়গায় তাপ সৃষ্টি করা যায়, তাহলে রক্ত যে নালীগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো কিন্তু খুলে যাবে, আবার রক্ত চলাচল করতে আরম্ভ করবে। কিন্তু আমাদের এই যে রক্ত অল্পতা আমরা বুঝবো কিভাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রক্ত কী কী নিয়ে গঠিত হয়, একটা মানব দেহে স্বাভাবিক যৌবন বয়সে কতটা পরিমাণ রক্ত থাকা উচিত, তার থেকে যখন কতটা কম হবে সেটা কোন অ্যানিমিয়াগ্রস্ত, প্রাথমিক স্টেজ না দ্বিতীয় স্টেজ, এবং সেই স্টেজ অনুযায়ী কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হয়। তো অবশ্যই করে সবার উপকারে আসবে, একটু সময় দিয়ে ভিডিওগুলোকে দেখবেন। আসুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে অ্যানিমিয়া অর্থাৎ রক্ত অল্পতা, রেড সেলস কম হলে অ্যানিমিয়া হয় বা হিমোগ্লোবিনের পরিমাণটা কম হয়, সেটা আমরা জানি, যাকে বলা হয় রক্ত অল্পতা। এই রক্ত তৈরি হয় কী নিয়ে? রেড সেলস, হোয়াইট সেলস আর সিরাম নিয়ে। সিরাম মানে কি? জলীয় অংশ। হোয়াইট সেলস অর্থাৎ লিউকোসাইট, যাকে বলা হয় মানে শ্বেত রক্তকণিকা, আর রেড সেলস বলছে লাল রক্তকণিকা। তাহলে এই তিনটের সমন্বয়ে কিন্তু হচ্ছে কি রক্ত। এবারে একজন সুস্থ দেহে যৌবন বয়সে 40-45-এর মধ্যে যারা থাকেন, এই যৌবন বয়সে একজন মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একজন পুরুষ দেহে সিএমএম অর্থাৎ কিউবিক মিলিমিটার প্রতি কিউবিক মিলিমিটারে 55 লক্ষ থেকে 65 লক্ষ রেড সেলস থাকে। এবারে মহিলাদের ক্ষেত্রে তার কিছু কম, আমরা জানি। যখন এই যে 40 থেকে 45 বছরের ঊর্ধ্বে বয়স যেতে শুরু করে, সে মহিলা হোক আর পুরুষ হোক, আস্তে আস্তে কিন্তু রেড সেলস কমতে থাকে, রক্ত অল্পতা দেখা দেয়। কিন্তু সেই রক্ত অল্পতা যে দেখা দেয় কতটা পরিমাণ কমে গেলে আপনারা বুঝবেন যে অ্যানিমিয়াগ্রস্ত বা রক্ত অল্পতায় ভুগছেন। যেমন এখানে এই 1 নম্বরে স্পেসিফিক গ্র্যাভিটি থাকে কত? 1025 থেকে 1030। 2 নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের শতকরা কত থাকে? এই দেখতে পাচ্ছেন যে 95 থেকে 100। এই 95 থেকে 100 কমে যদি চলে যায় তখন বুঝে নিতে হবে রক্ত অল্পতা। এবার রক্ত অল্পতার দুটো ভাগ রয়েছে, এক হচ্ছে প্রাথমিক অ্যানিমিয়া, প্রাইমারি অ্যানিমিয়া যাকে বলা হয়, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি অ্যানিমিয়া। বন্ধুরা, এই সেকেন্ডারি অ্যানিমিয়া যদি দেখেন যে 40-এর নিচে একটু আশেপাশে কম, তাহলে বুঝে নিতে হবে সেকেন্ডারি অ্যানিমিয়া, একে কিন্তু সারানো সম্ভব। কিন্তু এই প্রাইমারি অ্যানিমিয়া যাকে বলা হয় পারনিসাস বা ক্লোরেসিস রোগের জন্য হয়, যখন 25, 30, 20 এই পর্যন্ত নিচে নেমে যায় তখন কিন্তু এই রোগকে সারানো খুব কষ্ট হয়ে পড়ে। অনেক নিরাধারে থাকতে হয়, অনেক নিয়ম মেনে ওষুধ খেতে হয়, লক্ষণ নজর রাখতে হয়। যে এটাই হয়তো আপনারা বুঝবেন না, কোনো রিপোর্টে, বেশিরভাগ রিপোর্টে কিন্তু এইভাবে কিন্তু রিপোর্টটা লেখা থাকে। যেমন কি গ্রাম ডেসিমিলিটার, এই গ্রাম ডেসিলিটার মানে জিডিএল মানে গ্রাম ডেসিলিটার
অর্থাৎ প্রতি গ্রাম রক্তের যে পরিমাণ সেটা হচ্ছে 13 থেকে 17 পর্যন্ত থাকে। এটা পুরুষের দেহে, একটা মহিলার দেহে 12 থেকে 15 পর্যন্ত থাকে। কিন্তু এর যদি কম হয় তাহলে বুঝে নিতে হবে যে অ্যানিমিয়া রোগগ্রস্ত বা অ্যানিমিয়া রোগে ভুগছেন, তাকে সেইভাবে চিকিৎসা করতে হবে। কিন্তু যেখানে 6, 7 এরকম চলে এসছে, যেমন এখানে 20, 25, 30, তাহলে তখন বুঝতে হবে যে এটা প্রাইমারি অ্যানিমিয়া। এই রোগ সারানো কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। যাই হোক, এই যে অ্যানিমিয়াগ্রস্ত রোগ হলে আপনার প্রাইমারি অ্যানিমিয়া আর সেকেন্ডারি অ্যানিমিয়া বুঝবেন কী করে? তাহলে প্রাইমারি অ্যানিমিয়ার মধ্যে পড়ছে ক্লোরোসিস আর কি, আর পার্নিশাস অ্যানিমিয়া। আর সেকেন্ডারি অ্যানিমিয়া বলতে রক্তক্ষরণ, রক্তস্রাবযুক্ত অ্যানিমিয়া। যেমন এই যে রক্তস্রাবযুক্ত অ্যানিমিয়া যাকে বলা হয় সেকেন্ডারি অ্যানিমিয়া, বিভিন্ন কারণে আপনার রক্তক্ষরণ হচ্ছে, রক্তস্রাব হচ্ছে। সে জরায়ু থেকে হতে পারে, সে দাঁতের মাড়ি থেকে হতে পারে, কোনো জায়গায় কেটে গেছে তার জন্য হতে পারে, আপনি সার্জারি করেছেন তার জন্য হতে পারে। তাহলে সেগুলোকে কিন্তু ওষুধ দিয়ে আবার সুস্থ করা যায়, ট্রিটমেন্ট করা যায়। আপনার দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে, আপনি ওষুধ দিয়ে কিন্তু সেটাকে ভালো করতে পারবেন। আপনার কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে, সেখান থেকে রক্তস্রাব হচ্ছে, আপনি ভালো করতে পারবেন। তাহলে এই অ্যানিমিয়াগ্রস্ত হলে আমরা কি কি লক্ষণ দেখতে পাই একটা মানুষের মধ্যে? তার হজমের সমস্যা হচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, শরীর হালকা ফ্যাকাশি হয়ে যাচ্ছে, চোখ মুখ বসে যাচ্ছে, গাল বসে যাচ্ছে, বিশেষ করে স্কিনটা শুকিয়ে যাচ্ছে, মানে চামড়াটা শুকিয়ে যাচ্ছে, নখটা সাদা হয়ে যাচ্ছে, হাতের নখ, চোখটা সাদা হয়ে যাচ্ছে, চোখের শ্বেতাংশ। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারবো তার স্বাভাবিক দুর্বলতা। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই মানুষের মধ্যে অ্যানিমিয়াগ্রস্ত কাজ করছে বা রক্ত অল্পতা দেখা দিচ্ছে। কিন্তু প্রাইমারি স্টেজ যখন থাকবে, প্রাইমারি অ্যানিমিয়া যাকে বলে, যে ক্লোরোসিস অ্যানিমিয়া বা পার্নিশাস অ্যানিমিয়া, এই সময় হলে কী হয় যে এতটা পরিমাণ রক্ত অল্পতা থাকে, মানে 20-25 নেমে যায়, 30 নেমে যায় বলে বুঝতে পারছেন, যে শরীর শ্বেতাংশ হয়ে যায়, একদম সাদা হয়ে যায়, তার পায়খানাটা হয় সাদা টাইপের, মলটা স্বাভাবিক হলুদ টাইপের হওয়ার কথা, কিন্তু দেখবেন যে একদম চামড়াটা পর্যন্ত সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, পেটের সমস্যা, কোনোরূপ খাবার হজম করতে পারে না। তবে প্রত্যেকটা লক্ষণ কিন্তু এই সেকেন্ডারি অ্যানিমিয়ার থেকে অনেকটা পরিমাণে বেশি। যাই হোক, আমাদের হোমিওপ্যাথি হচ্ছে সেই ভিত্তিক চিকিৎসা হয় না, আমরা হোমিওপ্যাথি হচ্ছে রিপোর্ট ভিত্তিক চিকিৎসা করি না, আমরা হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি। আসুন আরেকটু জেনে নিই। এই 3 নম্বর হচ্ছে কলার ইন্ডেক্স থাকে কি 0.8, অর্থাৎ 0.8 আর 0.8 আর 0.9। আচ্ছা, হোয়াইট সেলস যাকে বলা হয় কি লিউকোসাইট 5000 থেকে 8090। তাহলে আপনারা বুঝতে পারছেন রক্তে এই পরিমাণ নিয়ে একটা রক্ত গঠিত হয়। রক্তের তরুণ অবস্থার নাম হচ্ছে মাইক্রোসিস্ট, আর পরিপাক অবস্থায় তাকে বলা হয় মেগালোসিস্ট। যাই হোক, এই রেড সেলস স্টোমা আর হিমোগ্লোবিন নিয়ে গঠিত হয়। আবার এই স্টোমা থেকে যদি হিমোগ্লোবিনকে আলাদা করে দেওয়া হয়, তাকে পড়ে থাকে তাহলে হিমাটিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রক্ত কিভাবে গঠিত হয়। এবারে এই রক্ত কোথা থেকে উৎপন্ন হয়? বোন মেরু বা মেরুমজ্জা থেকে। বেশিরভাগ হচ্ছে বোন মেরু বা মেরুমজ্জা থেকে, আর বাদ বাকি লিম্ফোটিক গ্ল্যান্ড আর একটা বিহা থেকে। তাহলে 3টে জায়গা থেকে সব থেকে বেশি বোন বা মেরুমজ্জা থেকে, তারপর প্লিহা, তারপর লিম্ফোটিক গ্ল্যান্ড থেকে রক্ত উৎপন্ন হয়, খরিত হয়। তাহলে অ্যানিমিয়া কত পার্সেন্ট বা রক্ত কতটা কমে গেলে আমরা বুঝতে পারছি অ্যানিমিয়া, সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এটা জানা হলো কেন? জেনে রাখা ভালো। এবারে যাব আমরা লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ঔষধে। যেমন প্রথম যে অ্যানিমিয়া, যেটা শরীরের মধ্যে রক্ত কম দেখা গেলে আমরা কিন্তু চায়না মাদার, একটু যদি লিখে লিখে আপনাদের বলে দিই খুব সুবিধা হবে। এই চায়না মাদার যাকে বলা হয় সিঙ্কোনা, এই মাদার টিংচার অ্যানিমিয়া রোগের জন্য এই কিউ সিম্বল হচ্ছে কি মাদার টিংচার, তেতো ওষুধ। প্রথম যাকে নির্যাস, যেটা নির্যাস যাকে বলা হয়, মানে মূলারক। যাই হোক, এই চায়না মাদার কী করতে হবে বা কেন ব্যবহার করবেন? যে কোনো রক্ত অল্পতা, যেভাবে হোক রক্তক্ষরণ, সেখানে কিন্তু এই চায়না মাদার দারুণভাবে কাজ করে। বিশেষ করে এই
রক্ত অল্পতাজনিত কারণে পেটের সমস্যার সঙ্গে সঙ্গে যদি পেটে গ্যাস, গোটা খাবার নির্গমন হয়, তাহলে আর কোনো কথা নেই, সেখানে চায়না মাদার 10 ফোঁটা করে দিনে 1 বা 2 বার করে সেবন করবেন। আপনি সপ্তাহখানেক হয়তো 2 বার করে সেবন করতে পারেন, তারপরে 1 বার করে সেবন করবেন। তবে সবসময় বলি, যদি কখনো দেখেন যে অতিরিক্ত দিন সেবন করা বা কীভাবে অতিরিক্ত বেশি সেবনের ফলে মল কালো বর্ণ ধারণ করেছে, তখন বুঝে নিতে হবে, বা কোষ্ঠকাঠিন্য, আপনার মল কালোর সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে অতিরিক্ত ব্যবহার হয়ে যাচ্ছে, তাহলে তখন ওষুধটাকে বন্ধ করে দেবেন অবশ্যই করে। তো এই রকম যদি হয়, তাহলে সেখানে কী হতে হয় না, ফেরাম মেটালিকাম নামক একবার ওষুধ দিয়ে সেই কালো বর্ণের যে পায়খানা হচ্ছে বা লৌহ জাতীয় কোনো ওষুধ অতিরিক্ত ব্যবহারের ফলে যদি কোনো উপকার সাইড এফেক্ট হয়, তাহলে তখন ফেরাম মেটালিকাম ব্যবহার করতে হয়। যাই হোক, তাহলে এবার দ্বিতীয় যে ওষুধটা সেটা হচ্ছে ন্যাট্রাম মিউর। খুব ভালো ঔষধ ন্যাট্রাম মিউর। এই ওষুধটা কেন ব্যবহার করবেন? 30 বা 200 1 ব্যবহার করা যায় অতিরিক্ত হলে। যাই হোক, এখন 30-200 মধ্যেই থাকুন আপনারা, কারণ আপনারা সাধারণ মানুষ। 1 পোটেন্সি মানে 1000 পোটেন্সি, একে নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আর চিন্তা হওয়ার দরকার নেই, আর ক্ষতিগ্রস্ত হওয়ার দরকার নেই। তাহলে 30-200 কারা ব্যবহার করবেন? 15 বছর নিম্নে, যদি কেউ অ্যানিমিয়াগ্রস্ত হয় তারা। 200 কারা? 15 বছরের ঊর্ধ্বগামী যে সমস্ত মানুষগণ রয়েছেন যারা অ্যানিমিয়াগ্রস্ত হয়েছেন, রক্ত অল্পতায় ভুগছেন। কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন? শরীর শুকিয়ে যাচ্ছে দিন দিন, ঘাটটা খুব সরু, খাচ্ছেন যাচ্ছেন তবুও রক্ত অল্পতা, এছাড়া খুব শোক কাতর হয়ে পড়েন, খুব দুঃখ পান, তাকে যদি সেই সময় বোঝাতে যায় সে আরও বেশি কষ্ট হয়, তাকে শান্ত করলে আরও বেশি কেঁদে ফেলে, কান্নাকাটি করে, কোনো দুঃখজনক ঘটনাজনিত কারণে দিন দিন আরও শরীর শুকিয়ে যাচ্ছে। লবণপ্রিয় ব্যক্তি, কোষ্ঠকাঠিন্যজনিত কারণে প্রথমবার যে মলটা বার হবে সেখানে খুব শক্ত, তারপরে নরম। তাহলে এইরকম যদি লক্ষণ থাকে, সেখানে কিন্তু অবশ্যই করে ন্যাট্রাম মিউর দারুণ কাজ করে। বা মুখে রুচি নেই, চায়নাও মুখে রুচি আনে, সব থেকে বেশি মুখে রুচি আনে ন্যাট্রাম মিউর। যাই হোক, এর আগে যে সমস্ত লক্ষণগুলো বললাম, সেই লক্ষণ পেলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এবার আসি ক্যালকেরা কার্ব, যেটা কি যে আমরা প্রাইমারি অ্যানিমিয়া রোগে সব থেকে বেশি ব্যবহার করি। যেমন ক্যালকেরা কার্ব, এই যে প্রাইমারি অ্যানিমিয়া, এখানে দেখবেন শরীর স্বাস্থ্য খুব ভালো, কিন্তু শরীর মানে যে চামড়া একদম ফ্যাকাশে, ভীষণ প্রকৃতির রক্ত অল্পতায় ভুগছেন, মলটা একদম সাদা, মানে স্বাভাবিক যে হলুদ রং থাকার কথা তার থেকে অনেকটা শ্বেতবর্ণ। তাহলে সেখানে ক্যালকেরা কার্ব, ভিতরটা একদম ভঙ্গুর, মোটা থলথলে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুব কষ্ট পায়, নড়াচড়ায় ভীষণভাবে কষ্ট পায়, কারণ অতিরিক্ত মোটা থলথলে, লোল মাংস প্রকৃতির, যার হাঁটতে গেলে চামড়া নাচে, মাংস নাচে, থলথল করে, কিন্তু ভিতর থেকে খুব অ্যানিমিয়াগ্রস্ত। তাহলে সেই রোগীর ক্ষেত্রে কিন্তু ক্যালকেরা কার্ব দারুণ কাজ করে। আরও লক্ষণ আছে, যারা বালিশে মাথা দিলে মাথাটা ঘেমে যায়, মাথায় ঘামে বেশি, তাহলে সেরকম প্রাইমারি স্টেজ যাদের প্রচুর পরিমাণে অ্যানিমিয়া, থাইরয়েডগ্রস্ত হয়ে গেছেন, থাইরয়েড রোগ তার মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে ক্যালকেরা কার্ব। তাহলে বললাম, শারীরিক স্ট্রাকচার দেখে কিন্তু অবশ্যই করে ক্যালকেরা কার্ব দারুণভাবে ব্যবহার করা যায়। এবার আসি লেসিথিন, মানে ডিম থেকে তৈরি লেসিথিন 3x টাইট্রেশন ট্যাবলেট পাওয়া যায়। এটা ব্যবহার করবেন কিভাবে? এটা আপনারা টাইট্রেশন ট্যাবলেট 2টি করে দিনে 1 বার করে সেবন করবেন। যাদের অতিরিক্ত স্কিন অ্যালার্জি আছে, তাদের সামান্য যদি কোনোভাবে র্যাশ বার হয় তখন বন্ধ করে দেবেন। সবার হয় না, কারণ সবার সবটাতে অ্যালার্জি হয়, এটা ভয় পাওয়ার কোনোভাবে দরকার নেই। কারো সিমে হতে পারে, কারো ডিমে হতে পারে, কারো কাঁকড়া হতে পারে, কারো মাংস হতে পারে। এমন নয় যে ওর মাংস হয়েছে বলে আপনার মাংস হবে, দোষটা মাংসের নয়, দোষটা আপনার। তাহলে সব খাবারে যে সবার অ্যালার্জি বাড়ে এমনটা নয়, আপনার যেটা সমস্যা হবে আপনি সেটাকে বন্ধ রেখে দেবেন। তবে লেসিথিন পাউডারটা পাউডারেও পাওয়া যায়, আবার টাইট্রেশন ট্যাবলেটও পাওয়া যায়, টাইট্রেশন অর্থাৎ পাউডারেও পাওয়া যায়। এখন টাইট্রেশন ট্যাবলেট বাজারে ছেয়ে গেছে, আপনি 2টো করে ট্যাবলেট 1 সপ্তাহ দিনে 2 বার করে খেলেন, তারপরে 1 বার করে খাবেন, ঠিক আছে? তবে কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। পায়খানা কালো বর্ণ দেখলেই অবশ্যই করে ওষুধটাকে বন্ধ করে দেবেন। যদি অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য সহ কালো বর্ণের পায়খানা হয়, তখন ফেরাম মেটালিকাম নামক ওষুধটা খেয়ে আপনি কিন্তু যে ওষুধ অধিক
পরিমাণে ব্যবহারজনিত কারণে মানে লৌহ অধিক ব্যবহার এগুলো হয় না স্বাভাবিক, অ্যালোপ্যাথিতে বেশি হয়। আপনারা পরীক্ষা করে নেবেন বা প্রমাণ পেয়ে নেবেন যে যারা অ্যালোপ্যাথি বেশি সেবন করে তাদের এরকম সমস্যা হয়। হোমিওপ্যাথিতে সাধারণত হয় না। যদি কখনো হয় অতিরিক্ত ব্যবহারের ফলে, তাহলে ফেরামেটিক্যাম ব্যবহার করলে মানে ওষুধটা সেবন করলে আপনার যে সমস্যাটা এসেছিল সেটা কিন্তু অবশ্যই করে কমে যাবে। তো বন্ধুরা, এই অ্যানিমিয়া রোগের জন্য এই কয়েকটা ওষুধ কিন্তু খুব বেশি ব্যবহার হয়। এছাড়াও অনেক ওষুধ আছে। আপনার এই চায়না, ন্যাট্রোমিওর, ক্যালকেরা কার্প যদি অতিরিক্ত মানে চামড়া সাদা হয়ে যায়, রক্ত অল্প দেখা যায়, ভঙ্গুর হয়ে যায়, সেখানে ব্যবহার করবেন। যেটা হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রাইমারি স্টেজে। আর সেকেন্ডারি স্টেজে তো বললাম লেসিথিন, চায়না, ন্যাট্রোমিও এগুলো অবশ্যই করে ব্যবহার করবেন। আর সকলে খুব ভালো থাকুন। আরও আগামী পর্বে এরকম লক্ষণ ভিত্তিক ওষুধ সম্বন্ধে আমরা আলোচনা করব। নমস্কার।